জি স্যার, ভালো শুনতে পাচ্ছি। স্যার জি, আমরা এই ক্লাস শিটটা কি নিয়েছি? সবার কাছে আছে? না স্যার, স্যার এটা কি সীমা টেক্সট বুকের থেকে না? না, এটা আমাদের সিলেবাসটা ফলো করে ক্লাস শিটটা করা আসলে মিক্স আছে, সব জায়গা থেকেই মিক্স করে নাও। সীমা টেক্সট বুক থেকেও নেওয়া কিছু, আবার অন্য একটা ইনফরমেশন টেকনোলজি একটা বই থেকে নেওয়া, গুগল থেকেও নেওয়া। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, তারপরে ওখান থেকে আপনারা নিয়ে নিয়েন। হ্যাঁ, যে আমাদের সিএমএ স্পেস ওখানে আছে। আপনাদের আজকে তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে, যারা নিউলি অ্যাডমিটেড, তাদের ওরিয়েন্টেশন হচ্ছে, যে নতুন সিলেবাসে যারা ভর্তি হয়েছে। আচ্ছা, আমরা ইনফরমেশন সিস্টেম পড়ছিলাম। ইনফরমেশন সিস্টেমের ফার্স্ট ক্লাসটা আমরা আগে দিই, একটু কুইক টাইমের ভিতরে অনেক অনেক ডিটেলস আলোচনা, সেটা কিন্তু শেষ করে ফেলেছি। তো আজকে আমরা ইনফরমেশন সিস্টেমের সেকেন্ড ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। ফার্স্ট শীটে যেটা আছে সেটা হচ্ছে ডিসকাস দ্য রিজনস ফর অর্গানাইজেশনস ইনক্রিজ ডিপেন্ডেন্স অন ইনফরমেশন সিস্টেম। আপনারা জানেন যে এখন এভরি অর্গানাইজেশন একটা একেবারে ছোটখাটো ডিপার্টমেন্টাল স্টোর বলেন বা ইয়ে বলেন, যে পোশাক টোশাক বিক্রি করে, এগুলো ফার্মেসি, সবখানেই কিন্তু এখন টেকনোলজি ইউজ করছে, এবং তারা তাদের প্রতিটা প্রোডাক্টকে এখন স্টকের মাধ্যমে রেজিস্টার স্টক থাকে, সেখান থেকে তারা আউট করে, এবং দিন শেষে তারা সবাই টেকনোলজি ইউজ করে, ইনফরমেশন সিস্টেম ইউজ করে রেকর্ড কিপিং করছে, তাদের ব্যবসা ওভারঅল পরিচালনা করছে। এবং এটার অনেক বেশি আগ্রহ এখন আমাদের যারা উদ্যোক্তা আছে, ছোট বড় সবার ভিতরেই দেখা যাচ্ছে যে ইনফরমেশন টেকনোলজির ইউজটা, মানে এর যে উপকারিতা সেটা সবাই পেয়েছে, এবং তারা এই বেনিফিটটা কাজে লাগানোর চেষ্টা করছে। বিশেষ করে দেখবেন বড় বড় প্রতিষ্ঠান এখন যে আমাদের দেশে কতগুলো সফটওয়্যার, আগে একটা সময় ছিল শুধু ট্যালি, ট্যালি থেকে এরপরে ওরাকল, এখন এসএপি, তারপরে আরো দেন আপডেট অনেক কিছুই আসবে। কিছু কাস্টমাইজ সফটওয়্যার তো আছেই, এগুলো বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন তারা কিন্তু ইউজ করে। ওভারঅল মিলে সবাইয়ের প্রয়োজনীয়তাটা অনেক বেশি অনুভব করছে, এবং তাদের প্রতিষ্ঠানে একটু বেশি টাকা খরচ হলেও তারা কিন্তু এটা ইউজ করছে। বিশেষ করে তাদের রিপোর্টিং এর সুবিধা হয়, এবং রিপোর্টিং এর সাথে সাথে যে স্ট্র্যাটেজিক্যাল যে ডিসিশন গুলো নিতে হয়, ডিসিশন মেকিং এর জন্য কিন্তু ইনফরমেশন সিস্টেম থেকে যে রিপোর্টটা তারা বের করে সেটা অনেক বেশি কাজে দেয়, এবং এটা খুব কুইক টাইমের ভিতরে। এখন আর র্যাপিডলি মার্কেটও চেঞ্জ হচ্ছে। অর্গানাইজেশনে আজকে যে লক্ষ্য নিয়ে, যে গোল নিয়ে প্রতিষ্ঠানটা শুরু করলো, কালকে দেখবেন যে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে শুরু করলো, কালকে সেটা আরো মডিফাই করা লাগতে পারে। বিশেষ করে আমি নিজে টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ করেছি, এখানে তো রেগুলার চেঞ্জ আসে। ব্যাংকেই দেখলাম যে একই রকম তথ্য, একই রকম ডাটা, অনেকদিন ধরে একই জিনিস নিয়ে কাজ করতে হয়, তারপরেও নতুন নতুন প্রোডাক্ট আসলে ভেরিয়েশনটা চলে আসে। সেজন্য বলছি যে
সেজন্য যে বলছি যে এটা প্রয়োজনীয়তা আসলে ইনফরমেশন সিস্টেমের প্রয়োজনীয়তা অপরিসীম এবং এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আমরা ইনফরমেশন সিস্টেমের ব্যবহারটাও খুব দ্রুত চেঞ্জ করা লাগছে। এত ফোন আসা শুরু করলো এখন। যার কারণে দেখবেন যে কাস্টমাইজড সফটওয়্যারও অনেকে ইউজ করে এবং তারা সহজেই এটা কাস্টমাইজ করে নিতে পারে তাদের প্রয়োজন অনুসারে। যার যেভাবে প্রয়োজন সে তখন সেটা একটু কস্টলি বা ব্যয় সাপেক্ষ হলেও এটা কিন্তু করা সহজ হয়। যার কারণে কাস্টমাইজ সফটওয়্যার অনেকেই ইউজ করে শুধুমাত্র এই কারণে। এছাড়া আপনি দেখবেন যে যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে এদের কাছে আপনি আপনার ছোটখাটো একটা বিজনেস আছে সেখানে আপনার ঠিক যেভাবে একটা ইনফরমেশন সিস্টেম বা একটা সফটওয়্যার আপনি ইউজ করতে চান ঠিক সেভাবে ওদেরকে বললে ওরা একটা করে দেবে। বিশেষ করে অ্যাপস গুলো তো এখন তো সব প্রতিষ্ঠানে একটা মানে তাদের নিজস্ব একটা অ্যাপস আছে এবং সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু তারা দেখেন তাদের পেমেন্ট থেকে প্রোডাক্ট কোথায় আছে, এখন কিভাবে ডেলিভারি হচ্ছে, এখন কোন পজিশনে আছে, সবকিছুই কিন্তু দেখতে পাওয়া যায়। সাথে সাথে শুধু অনলাইন বা ই বিজনেস গুলো না, নর্মালি ব্যাংক গুলো দেখেন সবাই একটা এখন অ্যাপস ইউজ করে, মানে ব্যবহার করার জন্য কাস্টমার যাতে ব্যবহার করতে পারে। সাথে সাথে সেখান থেকে কাস্টমারের কাছ থেকে তারা কিন্তু ফিডব্যাকটাও নেয়। তো ওভারঅল এইসব যে ভ্যারাইটিস ইউজ এটার কারণে কিন্তু দিন দিন ডিপেন্ডেন্সিটা ইনফরমেশন সিস্টেমের উপরে বেড়ে গিয়েছে প্রতিটা প্রতিষ্ঠানের, এবং এটা এখন এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে যে এটা ছাড়া আর কিছু অন্য কোনোভাবে ভাবাই যাচ্ছে না। আর ভাবতে গেলেই তো আরো বেশি খরচ, সময় সাপেক্ষ, তারপরে ফিজিক্যালি মুভ করা, কর্মী আরো বেশি লাগবে। সবকিছু মিলে এখন ইনফরমেশন সিস্টেম ইউজ করে যত সহজে করা যায় এর সাথে আসলে কোনো কিছুর আর কম্পারিজন করা চলে না, এবং এই কারণেই ডিপেন্ডেন্সিটা এত বেশি বাড়ার কারণ। তো আমরা এখানে যে সব বিষয়গুলো নিয়ে এই যে আমি যে যতটুকু কথা বললাম এই বিষয়গুলো নিয়েই আসলে এখানে আলোচনা করা হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। তো সেই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে কভার করার চেষ্টা করব। তো সেখানে যে কি আছে, the global market demands highly efficient communication and time to market pressures require even greater efficiency. Rapidly changing customer requirements demand organizations that can react quickly, and as levels of management are downsized and workers' responsibilities increase, they need more information and they need it faster to help the organization compete. This distribution of information has resulted in an unprecedented dependence on information systems. দেখেন কতগুলো কারণ আছে এখানে, প্রত্যেকটা পয়েন্টই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই কারণগুলোই কারণেই কিন্তু ডিপেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে গিয়েছে ইনফরমেশন সিস্টেমের উপর। গ্লোবাল মার্কেট ডিমান্ডস, ইনফরমেশন সিস্টেমের ব্যবহার বাড়ার কারণ হচ্ছে যে আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই বিজনেস করছে, তাই না? আপনি ঘরে বসে অ্যামাজনের প্রোডাক্ট, অ্যামাজন প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট কিনতে পারছেন। এই সুযোগটা, এটা কিন্তু মার্কেট, আমরা ওভারঅল গ্লোবাল মার্কেট যদি চিন্তা করি তাহলে সেখানে কিন্তু ডিমান্ড ক্রিয়েট হয়েছে ইনফরমেশন সিস্টেম, এবং সে কারণে প্রোডাক্টের যে ডিমান্ড ক্রিয়েট হয়েছে সেটা আপনি ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করতে পারছেন এবং সেই অর্ডার গুলো নিতে পারছেন, সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছেন
মানে এক কথায় সেটা সম্ভব হয়েছে কিসের ফলে? ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন সিস্টেম। ডিপেন্ডেন্সিটা আমরা কি কি কারণ সেই আমরা আলোচনা করছি যে ডিসকাস দ্য রিজনস ফর অর্গানাইজেশন ইনক্রিজ ডিপেন্ডেন্স অন ইনফরমেশন সিস্টেম। সেটা ফার্স্ট ছিল যে গ্লোবাল মার্কেট ডিমান্ডস। নেক্সট হচ্ছে হাইলি এফিশিয়েন্ট কমিউনিকেশন। কমিউনিকেশন লেভেলও এটা দিয়ে কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট করা যায়। কিভাবে? আপনি এই যে প্যান্ডেমিকের আগে আমরা কি দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বায়োমেট্রিক সেট করেছে, তারপরে কি মানে টেকনোলজির ইউজটা আমি বলছি, তারপরে কি এরপরে মোবাইল ট্র্যাকিং করতো, তারপরে আরো বিভিন্ন ভাবে আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হঠাৎ করে ভুলে গেলাম, আমার জাস্ট মাথায় আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এইভাবে আগে যেটা কমিউনিকেশনটা মানে এফিশিয়েন্টলি করার জন্য অনেক টেকনোলজি ইউজ করা লাগবে। এখন কিন্তু দেখেন আরো বেশি সহজ হয়ে গিয়েছে। এখন সারাদিনে কি করলেন সেই রিপোর্টটাও সহজেই একটা মিটিং করে, বা আপনি কোথায় আছেন, কিভাবে কাজ করছেন, সবকিছু অনলাইনের মাধ্যমে এত সহজে কমিউনিকেট করা যাচ্ছে যে এখন আসলে ইনফরমেশন সিস্টেমের বিকল্প আর কিছু নেই এক কথায়। এবং এটাকে আরো বেশি ফাস্টার কিভাবে করা যায় সেই চিন্তা নিয়েই কিন্তু এখন বেশি কাজ করছে। এখন ট্রেনিং গুলো আপনি বা অনলাইনে করে ফেলছে, পরে মিটিং গুলো করে ফেলতেছে, এবং এইসব কারণে কিন্তু এই কমিউনিকেশন লেভেলটা অনেক বেশি মানে সুইফট হয়ে গিয়েছে, এবং খুব সুন্দরভাবে সবাই এটা সমাধান করতে পারছে। তারপর রিকোয়ার ইভেন গ্রেটার এফিসিয়েন্সি। দেখা যাচ্ছে এখন অনেকে কিন্তু হোম অফিসও করে, আপনারা জানবেন যে বাসায় বসেই কাজ করছে। তো এটা টেকনোলজি এখন আপডেট হওয়ার কারণে হয়তো অফিসেই যাওয়া লাগে না। এই যে করোনার ভিতরে অফিসে না গিয়ে বাসায় বসে অফিস করছে, এরকম কিন্তু বিশেষ করে টেকনোলজি যারা অনেক বেশি আপডেট যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু খুব সহজভাবে হচ্ছে। আপনারাও হয়তো অনেকে করেছেন যে ঘরে বসে অফিস করেছে। আইসিবিতে যেরকম আমরা ক্লাস করছি জুমে, সেটাও একটা একদম বলতে পারে। সরি জি জি, আইসিবিতে যেরকম আমরা অনলাইনে এখন ক্লাস করছি, সেটাও এটা তো আছেই। হ্যাঁ, যে এগুলো তো সম্ভব হতো না যে ঘরে বসে আপনি ক্লাস করছেন। আপনি হয়তো কাজে আছেন, কাজের ভিতরে বা অফিসে আছেন, তখনও ক্লাস করতে পারতেছেন। তো এটা আগে 2-3 ঘন্টার জ্যাম, ট্রাফিক জ্যাম সহ্য করে আপনাকে আইসিএমএতে যেতে হতো, সেখানে ক্লাস করতে। এগুলো কিন্তু দেখেন খুব কুইক টাইমের ভিতরে এটা আমাদের সময় মার্কেট ডিমান্ড, তাই না? মার্কেটের আপনাকে এটা করতে বাধ্য করে দিয়েছে, এবং এটা সবাই এখন অনেক বেশি একসেপ্টও করেছে। সাথে সাথে এখন আমরা কিন্তু ভাবছি যে ওই যে আপনাদের যে সিএমএ স্পেস, এখানে আপনারা যারা ঢুকেছেন তারা তো দেখেছেনই, মানে কিন্তু অ্যাসাইনমেন্ট একটা অপশন আছে। হ্যাঁ, ওখানে আমরা আপনাকে কিছু, আমি হয়তো 10টা কোশ্চেন ওইখানে সেট করে দিতে পারি যে সেই 10টা কোশ্চেন আপনি অ্যান্সার করবেন এবং অনলাইনে পরীক্ষা দিবেন। আপনার আমি দেখা যাচ্ছে আরো একটা পার্ট শেষ করে ওইখানে কিছু কোশ্চেন দিয়ে দিলাম, সেই কোশ্চেন গুলো আপনারা ওখানেই অ্যান্সার করে দিতে পারবেন। একটা টাইম দিয়ে দেবো আমি, সেই টাইমের ভিতরে ওখানে বসে অনলাইনে ওই অ্যান্সার গুলো করে দিতে পারবেন। এটা কিন্তু মানে খুবই ইজি হয়ে গিয়েছে, যেটা আগে অনেক টাফ ছিল, ভাবা যেত না, সেটা কিন্তু এখন খুব ইজিলি করে ফেলতে পারি। আপনারা যদি এরকম ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি হয়তো আপনাদের জন্য এরকম একটা অ্যারেঞ্জ করতে পারি। সিএমএ স্পেস
ওই প্ল্যাটফর্মে এটা করা সম্ভব। আর আইসিবিবি কি স্যার আর ফিজিক্যালি ক্লাস আর হবে না স্যার কখনো? ফিজিক্যালি ক্লাস হ্যাঁ। হবে, অবশ্যই হবে। হবে। ফিজিক্যালি ক্লাসের এই মানে একটা ইম্পর্টেন্স অবশ্যই আছে। হ্যাঁ, এটা একটা এক ধরনের, এটাও একটা বেনিফিট যে আপনি নিচ্ছেন, আমরা একটু পজিটিভলি ভাবতেছি, কিন্তু এখানে কিছু সমস্যাও আছে। যেমন আপনি এখন কিভাবে নিচ্ছেন বা আপনার সঙ্গে আমার আই কন্ট্যাক্টটা কিন্তু এভাবে হচ্ছে না, আপনি এখানে বুঝতে পারছেন না, হয়তো অনেকে হ্যান্ড রেজ করতেছেন না বা ইগনোর করে যাচ্ছেন যে এটা থাক, এটা স্যার এখন ক্লাস নিচ্ছে, আমি এটা এবারে বলবো। কিন্তু সামনাসামনি হলে আমি হয়তো আপনাকে দেখেই বুঝতাম, বা আপনি আর একটু মানে ইয়ে হতেন, একটু আপনাকে এখন হয়তো আপনি মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ কেউ এরকম পজিশনে আছেন কিনা, হয়তো শুয়ে পড়ে ক্লাস করতেছেন। হ্যাঁ এরকম তো করতে পারে, যে কেউ করতে পারে স্যার, যে আমি শুধু লগ ইন করে জাস্ট রিল্যাক্সে। ক্লাসে হলে আপনি কি করতেন? ক্লাসে হলে কিন্তু আমি যেভাবে বসে ক্লাস করাচ্ছি আপনাকে, আপনি তার চেয়েও অ্যাটেন্টিভলি শুনতেন, তাই না? হ্যাঁ, রাইট স্যার। এখানে তো শুধুমাত্র আমি মানে খুব সিরিয়াসলি বা সিনসিয়ারলি আছি এখন, আমার যতটুকু মনে হয়। আর সবাই একটু রিল্যাক্স মুডে আছেন, তাই না? অনলাইনে ক্লাস হওয়ার কারণে হতে পারে, রিয়েল ফ্যাক্টর কি হতে পারে যে রিল্যাক্স ভাবে ক্লাস করতে পারে। মানে অনলাইন আর অফলাইনের ভিতর ডিফারেন্সটা এই জায়গায় স্যার। এইগুলোই কিন্তু ডিফারেন্স, তাই না? জি স্যার, এই জন্য ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দুইটাই পারে। যাই হোক, এইগুলো আমার মনে হয় ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওই যে ইউনিভার্সিটি গুলো খুলে দিচ্ছে, আস্তে আস্তে আমাদেরও ক্লাস আবার আমরা ইয়েতে ফিরে যাবো আর কি, আগের মতো ফিজিক্যালি ক্লাসে যে ক্লাস করব। ক্যাম্পাসে ক্লাস হলে কিন্তু সবার ভিতরে একটা বন্ডিংটাও বাড়ে। দেখেন জি স্যার, একটা নোটিস দেখলাম যে ইউনিভার্সিটি থেকে থাকে, তো তারা ভালো বুঝবেন যে মেম্বারদের ভিতরে একটা দারুণ বন্ডিংস আছে। কিভাবে? এটা আপনি প্রতিদিন লাইব্রেরি ওয়ার্ক করতে যান, সেখানে যে 10 জন বা 50 জন 100 জনকে দেখেন, তাদের সঙ্গে যাদের সঙ্গে আপনি কথা বলেন, এটা কিন্তু রেগুলার কমিউনিকেশন হওয়ার কারণে একটা ভালো বন্ডিং তৈরি হয়। তার বিপদে আপনি তার পাশে থাকেন, তার সুখে আপনি তার পাশে থাকেন, বিষয়টা এরকম না? সেই জিনিসগুলো তো আস্তে আস্তে অনলাইনে থাকলে হয়তো আপনাদের একটা গ্রুপ আছে, কিন্তু গ্রুপে তো আর ওইভাবে বন্ডিংসটা তৈরি হয় না। হয়তো কমিউনিকেশন টা হয় যে কে কেমন আছে, সেটা না হয় ওখানে আপনারা কমিউনিকেট করতে পারলেন, কিন্তু বন্ডিংসটা তৈরি হতে গেলে তো আপনাকে সামনাসামনি বা নিজেদের সুখ দুঃখ এগুলো শেয়ার না করলে কিন্তু আসলে বন্ডিংস ওইভাবে তৈরি হয় না স্যার। কিছু সমস্যা তো আছেই, সমস্যা ইনফরমেশন সিস্টেম। আমরা কিছু সবচেয়ে বড় কথা, অর্গানাইজেশনের জন্য কিন্তু এটা ইনফরমেশন সিস্টেম অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ডিপেন্ডেবল, মানে ডিপেন্ডেন্সিটা একটু বাড়ার কারণ হচ্ছে যে এখান থেকে রিপোর্টটা ভালো কালেক্ট করা, মানে সুন্দরভাবে কালেক্ট করা যায়, এবং ডিসিশন মেকিং এর জন্য এটা ভেরি এফেক্টিভ। নাহলে তো আগে যেভাবে খাতায় লিখে রাখতো, ওইখান থেকে রিপোর্ট নিয়ে আবার ওইটাতে ওই রিপোর্টের উপরে বেস করে ডিসিশন দেওয়া ভেরি টাফ। আর আপনারা যখন আসবেন কর্পোরেট ওয়ার্ল্ডে, তখন তো আপনারা আরো বেশি টেকনিক্যালি সাউন্ড এবং টেকনোলজি সম্পর্কে আপনাদের অনেক বেশি নলেজ। আপনারা দেখবেন যে তখন আরো বেশি ফাস্ট হয়ে গিয়েছেন এবং আরো বেশি স্মার্টলি কাজ করছেন। তখন আপনারাই বলবেন যে এই আগে কি সব সিস্টেম ছিল এত স্লো বা এত বেশি লেজিসলেটিভ, এখন এটা এত বেশি ফাস্টার হয়েছে এবং কত সহজেই ওই একই রিপোর্ট বের হয়ে আসছে। তো এই বিষয়গুলো আসলে সময় সাপেক্ষ এবং এখানে আপডেট হওয়ার বা আরো বেশি মডিফাই করার সুযোগ আছে, সেগুলো হবে আস্তে আস্তে। হ্যাঁ, এরপরে রিকোয়ার ইভার গ্রেটার এফিসিয়েন্সি, এটা আমরা আলোচনা করি। চেঞ্জিং কাস্টমার রিকোয়ারমেন্টস ডিমান্ড,
কাস্টমারও কিন্তু এখন তাদের ডিমান্ডটা চেঞ্জ করে ফেলেছে, তাই না? কিভাবে? যে তাদের যে রিকোয়ারমেন্টস, আগে আপনি একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেলেন, মনে করেন আপনি বাসার জন্য একটা ফ্রিজ বা এসি বা টিভি কিনে নিয়ে গেলেন। আপনি কিন্তু সেটা অনলাইনে আপনি কোনো কারণে হয়তো অপারেটিং কোনো সিস্টেমে কোনো জায়গায় একটা প্রবলেম হলো বা কোনো একটা সাপোর্ট দরকার, সাথে সাথে আপনি তাদের ইয়েতে হেল্পলাইনে ফোন দিলে তারা কিন্তু মানে উইদিন এ আওয়ার এসেও কাজ করে দিয়ে যায়। তো এই যে কাস্টমারের যে রিকোয়ারমেন্টস, হ্যাঁ, কাস্টমাররাও কিন্তু তাদের ইয়েটা চেঞ্জ করে ফেলেছে, যে তাদের হ্যাবিটটা চেঞ্জ করে ফেলেছে এবং তারা এখন এটাতে ইউজ টু হতে চাচ্ছে। এবং আপনি আমি সবাই দেখবেন যে যত বেশি এইগুলো এখন বেশি এনজয় করছি, তাই না? সেই জিনিসগুলো কিন্তু ইনফরমেশন সিস্টেমের ডেভেলপ হওয়ার কারণেই হয়েছে। সবার হাতে এগুলো স্মার্টফোন বলেন বা অন্যান্য টেকনোলজি যেগুলো, সেগুলো থাকার কারণে এটা সম্ভব হয়েছে। Downsized and workers responsibilities increase. তো এখানে ওয়ার্কারদের এই যে পাওয়ার বা ক্ষমতাটা, তাই না, এগুলোও কিন্তু রেসপন্সিবিলিটি। আপনি যখন ইনফরমেশন সিস্টেমে আপনাকে একটা দায়িত্ব দিয়ে দেবে যে আপনি এই প্ল্যাটফর্মটা দেখবেন বা এই রিপোর্টিংটা আপনার চেক এন্ড ভেরিফাই করার দায়িত্ব, তখন কিন্তু আপনার রেসপন্সিবিলিটিটা অটো চলে যাবে। এবং এখানে ইনফরমেশন সিস্টেম ইউজ করে রেসপন্সিবিলিটিটা ভাগ করে দেওয়া ভেরি ইজি, এবং এটা আপনাকে আরো বেশি কাজ দেওয়া যায়। একজন লোককে আপনি ম্যানুয়ালি কাজ দিলে যতটুকু কাজ দিতে পারবেন এজ এ ম্যানেজার হিসেবে, আপনি কিন্তু তার ডাবল বা ট্রিপল কাজ দিতে পারবেন যদি সে ইনফরমেশন সিস্টেম ইউজ করে কাজ করে বা টেকনোলজি সাপোর্ট সিস্টেম থাকে, তাহলে সে আরো বেশি আপনাকে আউটপুট দিতে পারবে। তো যার কারণে কিন্তু রেসপন্সিবিলিটিটাও বেড়ে যায়। তো এগুলো ছিল হলো ডিপেন্ডেন্সি আর এনকারেজ হওয়ার কারণ। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ট্রান্সফরমেশন অফ অর্গানাইজেশনস থ্রু টেকনোলজি। এখানে আসছে যে হোয়াট ইজ ডিজিটাল ট্রান্সফরমেশন, আমাদের ডিজিটাল বাংলাদেশ। তো ডিজিটাল ট্রান্সফরমেশন এটা আমরা একটু আলোচনা করে আসি। ডিজিটাল ট্রান্সফরমেশন ইজ দ্য ইন্টিগ্রেশন অফ ডিজিটাল টেকনোলজি ইনটু অল এরিয়াস অফ এ বিজনেস, fundamentally changing how you operate and deliver value to customers. It's also a cultural change that requires organizations to continually challenge the status quo, experiment, and get comfortable with failure. ডিজিটাল ট্রান্সফরমেশনে যেটা বলছে যে ডিজিটাল টেকনোলজি ইন্টিগ্রেশনটা হবে কি অল এরিয়াজ অফ বিজনেস। যেমন শুধু ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস যে টেকনোলজি ইউজ করবে বা সফটওয়্যারে এন্ট্রি দিয়ে রিপোর্ট বের করবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বিষয়টা তা না। প্রতিটা ডিপার্টমেন্ট, পুরো বিজনেসের সকল এরিয়াতে কিন্তু আপনার টেকনোলজি ইউজ করতে হবে। হ্যাঁ, সেই টেকনোলজি যখন ইউজ করবে সেটার ইন্টিগ্রেশনটাকে বলা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। কারণ মার্কেটিং তারা কি করলো, কতজন কাস্টমারকে সার্ভিস দিচ্ছে, তাদের কাছ থেকে কি ফিডব্যাক আসছে, সবই যদি সিস্টেমে না থাকে এবং টপ ম্যানেজমেন্ট বা ডিসিশন মেক যারা করে এরা যদি না দেখতে পায় এট এ টাইম, তাহলেই কিন্তু তারা পিছিয়ে পড়বে এবং তারা দেখবেন যে আউটপুটটা আর নিতে পারছে না। মানে মার্কেটে যে ডিমান্ড ক্রিয়েট হয়েছে সেটা যখন সে ফুলফিল না করতে পারবে, তখন তো সে এমনিতেই মার্কেট থেকে ছিটকে পড়বে এবং মার্কেট থেকে যে তার রেভিনিউ করার কথা ছিল বা যে তার যে টার্গেট, সেটা কিন্তু আর আসবে না। এই জন্য সকল এরিয়াতেই ডিজিটাল টেকনোলজির ইন্টিগ্রেশন থাকতে হবে। যেমন দেখেন আমাদের প্রতিষ্ঠানে কতগুলো ডিপার্টমেন্ট আছে বলেন, যে অ্যাকাউন্টস ফাইন্যান্স তো আছেই,
তারপরে কি এইচআর মডিউল, তাই না? এইচআর মডিউল এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। এইচআর মডিউলে কি থাকতে পারে বলেন তো, আপনাদের আইডিয়া আছে কারো? হিউম্যান রিসোর্স মডিউলে হিউম্যান রিসোর্স মডিউলে দেখেন, আপনি একটা প্রতিষ্ঠানে হয়তো 300 এমপ্লয়ি আছে বা 600 এমপ্লয়ি, 5000 এমপ্লয়ি আছে বা আরো বেশি 10,000 এমপ্লয়ি আছে। সেখানে সবার একটা ইউনিক আইডি থাকবে, তাদের ডিটেলস থাকবে, তারপরে তাদের ডেজিগনেশন থাকবে, তাদের স্যালারি বেসিক কত, তারা অন্যান্য যেসব বেনিফিট পায় সেগুলো থাকবে। এগুলো তো ম্যানুয়ালি বা এক্সেলে শুধু হিসাব রাখার বিষয় না, তাই না? এগুলো আপনাকে সিস্টেমে যদি এগুলো না থাকে তাহলে অনেক রিপোর্ট কিন্তু লাগে। যেমন দেখেন, আপনি যখন এইচআর এর কাজ করবেন তখন আপনার প্রতি মাস শেষে স্যালারি তো দিতে হয়, স্যালারি দিতে হয়। এরপরে এক একজনের এক এক রকম ইনক্রিমেন্ট যখন ইয়ে হয়, ইনক্রিমেন্ট দেয় কোম্পানি বা গভর্নমেন্ট অর্গানাইজেশন যেই হোক, সেটা এমপ্লয় টু এমপ্লয়ি ভ্যারি করে। এই সকল ডাটাগুলো নিয়েই একটা যখন মানে সফটওয়্যারে একটা মডিউলে এই ডাটাগুলোর একটা ইন্টিগ্রেশন থাকবে, তখনই কিন্তু দেখবেন যে এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হলো এবং এইচআর মডিউলটা এফেক্টিভলি কাজ করবে। এইচআর মডিউলের মাধ্যমেই কিন্তু স্যালারি, যে এই মাসে টোটাল কত টাকা স্যালারি দিতে হবে, ওইখানে যখন এইচআর পিপল পোস্টিং দিয়ে দেবে তখন কিন্তু ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তারা কি করবে, এই টাকাটা যাদের 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 ব্যাংক অ্যাকাউন্ট গুলো সফটওয়্যারে থাকবে, সফটওয়্যারের মাধ্যমে তারা রিপোর্ট বের করে তাদের এমপ্লয়ীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেবে। এই যে কাজগুলো, এগুলো এইচআর মডিউলের কাজ। এরপরে কি আসছে প্রতিষ্ঠানে প্রকিউরমেন্ট মানে হচ্ছে পারচেজ করা। পার্সের যে ডিপার্টমেন্টটা আছে ইয়েতে প্রতিষ্ঠানে, তারা কি করে, পার্সেজে অনেক প্রকিউরমেন্ট যে পলিসি আছে বা যে ল আছে, যে পিপিআর, গভর্নমেন্ট প্রতিষ্ঠান পিপিআর যেটা ফলো করে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস আর কি, এটা এই প্রসিডিওর গুলো কিন্তু ফলো করে প্রকিউরমেন্ট মডিউল তৈরি করা হয় এবং তৈরি করে সেখানে ডিজিটালি বা হয়তো কোম্পানির ওয়েবসাইটে বা কয়েকটা নিউজ পেপারে অ্যাড দেওয়া হয় যে আমরা এটা প্রকিউর করতে চাই, এই স্পেসিফিকেশন এই কন্ডিশন আছে, কারা অ্যাপ্লাই করতে চান আপনারা অনলাইনে, তারা অনলাইনে কিন্তু তাদের টেন্ডার সাবমিট করতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু প্রকিউরমেন্ট মডিউলে কাজ করে। এরপরে কি ফিক্সড অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট মডিউল, প্রতিটা প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাসেট থাকে। তারপরে আরো কি, মার্কেটিং এর সবচেয়ে বড় একটা পার্ট, মার্কেটিং, সেলস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সবকিছু মিলে মানে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা মডিউল, তারা তাদের ডিপার্টমেন্ট ওইখানে রিপোর্ট করে, বাট ইন্টিগ্রেশন হয়ে একটা রিপোর্টে হিট করে। যেমন সেলস তাদের যা সেল করে তারা ওইখানে ইনপুট দেয়, সাথে সাথে এটা অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স কিন্তু তারা তাদের রিপোর্টিং এ বা তারা ওইখান থেকে দেখতে পায় যে হ্যাঁ আজকে কত টাকা সেলস হয়েছে। এই যে ব্যাপারগুলো, এই যে মানে ইন্টিগ্রেশন, হ্যাঁ, সবার ইন্টিগ্রেশনের কারণেই কিন্তু একটা ইনফরমেশন সিস্টেম সেটা সাকসেসফুলি অপারেট করা সম্ভব হয়। নাইলে রিপোর্টিং করা ভেরি ডিফিকাল্ট হয়ে যেত, যেটা আগে হয়েছে। আগে বিজনেস টার্নওভারও এই জন্য কম ছিল এবং আরো অনেক ল্যাগ ছিল এখানে। ট্রান্সপারেন্সির ব্যাপারগুলো এগুলো এখন অনেক বেশি স্বচ্ছ মানে ইয়ে হয়েছে, ম্যানেজমেন্ট দেখতে পারে যে এখানে কোথাও কোনো করাপশনের কোনো সুযোগ আছে কিনা, বা যদি এই যে টেন্ডারের কথাই বললাম, যে টেন্ডার অফলাইনে যদি হয় তাহলে এখানে অনেক কিছু করার সুযোগ আছে, বাট
অফলাইন অনলাইনে যদি হয় তখন দেখবেন যে এখানে যারাই সাবমিট করছে তারা সবাই অনলাইনে করছে, এরপরে একটা কাট অফ ডেট ধরে এগুলো আবার দেখে তখন কিন্তু এটা ভ্যালুয়েশন করা হয়। এই যে ব্যাপারগুলো সবকিছুতেই এখন এইভাবে ইউজ ইনফরমেশন টেকনোলজি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের যে ইন্টিগ্রেশন অল এরিয়াজ অফ বিজনেসের সকল এরিয়াতে কিন্তু এটা মানে যখন ট্রান্সফরমেশন হয় সেটাকে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন বলছি। ফান্ডামেন্টালি চেঞ্জিং হাউ ইউ অপারেট এন্ড ডেলিভার ভ্যালু টু কাস্টমার্স। কাস্টমারের কাছে কেমন ভাবে আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারকে কতটুকু আপনি কাস্টমারের কাছে ডেলিভারি করতে পারছেন, এই বিষয়গুলো কিন্তু মেইন উদ্দেশ্য রেখেই এই ডিজিটাল get comfortable with failure. Preparation, how does a digital transformation framework look like? কি digital transformation framework টা কেমন? Although digital transformation will vary widely based on organizations' specific challenge and demands, there are a few constants and common themes existing case studies and published frameworks that all business and technology leaders should consider as they embark on digital transformation. For instance, these digital transformation elements are often cited: key customer experience, operational agility, culture and leadership, workforce enablement, ডিজিটাল টেকনোলজি ইন্টিগ্রেশন। দেখেন কতগুলো উদাহরণ এখানে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে ডিজিটাল ট্রান্সফরমেশনের কি কি এলিমেন্টস, সেগুলোর ভিতরে প্রথমেই আসলে কাস্টমার এক্সপেরিয়েন্স। এটা যখন ট্রান্সফর্মটা হয় তাহলে কিন্তু কাস্টমার এক্সপেরিয়েন্সটা নেওয়া খুবই সহজ হয়ে যায়। এবং যে কাস্টমার কেয়ার, আপনাদের আগের দিনও আমরা আলোচনা করেছি, কাস্টমার কেয়ার থেকে এখন কিন্তু শুধু কাস্টমারদেরকে সেবা দেওয়ার জন্য কাস্টমার কেয়ার করা হয়েছে, সাথে সাথে কাস্টমারের কাছ থেকে ফিডব্যাকটা কিন্তু ওখান থেকেই নেওয়া হয় এবং ওটা ডিসিশন মেকিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু এখান থেকে অনেক ডাটা কালেক্ট করে। এরপরে অপারেশনাল অ্যাজিলিটি, অপারেশনটা দেখেন কত দ্রুত করা সম্ভব হচ্ছে। আগের দিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনারা যারা কাজ করেন তারা হয়তো বুঝেছেন, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারেননি যে এইভাবে রেভিনিউ জেনারেট হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, সাথে সাথে তার ডিলার কিভাবে সার্ভিস হচ্ছে এগুলা অনেকটা নেই হয়ে গিয়েছে। এবং ব্যাংক রিকনসিলেশন বা স্বচ্ছতাটা আসছে। আপনাদের কারো মনে আছে আমি যে বিষয়টা বলেছিলাম আগের দিন, কিভাবে কত দ্রুত সময়ের ভিতরে একটা সেলস করা সম্ভব এবং সেই সেলসে এবং চেক অ্যান্ড ভেরিফাইটাও এট দ্য সেম টাইম হয়ে যায়। তাতে এখানে রিস্কটা অনেক কিন্তু কমে যায় প্রতিষ্ঠানের জন্য। ডিজিটাল ট্রান্সফরমেশন এলিমেন্টস আরেকটা কি অপারেশন অপারেশনাল এজিলিটি। ট্রান্সফরমেশনের সাথে আসলে সবকিছুই এর সাথে জড়িত। তো এখানে কিছু কালচার আছে যে আপনি যখন সবাই এক জায়গায় বসে বা কোনো একটা প্ল্যাটফর্মে এক একজন এক এক কালচার আছে, তারা বিভিন্ন ভাবে কাজ করছে, সেখানে ট্রেনিং বা ডিজিটাল টেকনোলজি ইউজ করে লিডারশিপ ট্রেনিং করাচ্ছে, বিভিন্ন রকম
কাজ কিন্তু এটার মাধ্যমে সম্ভব। তারপরে কি ওয়ার্কফোর্স ইনাবেলমেন্ট মানে তাদেরকে আরো কর্মক্ষমতাও কিন্তু বাড়াচ্ছে এই যে ডিজিটাল। আমি ওই যে যেটা বললাম আপনাদের যে আগে আমি ম্যানুয়ালি কাজ করলে হয়তো তাকে দিয়ে একটা কাজ করাতে পারতাম, কিন্তু টেকনোলজি ইউজ করাতে কিন্তু অনেক বেশি আমি তার সময়টাকে আরো বেশি ইউজ করতে পারছি। টেকনোলজি ইন্টিগ্রেশনের ব্যাপার, ইন্টিগ্রেশনটা তো আমরা এর আগে আলোচনা করেছি যে ডিজিটাল ট্রান্সফরমেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট বিজনেস এরিয়াস। Information technology enabled transformation, the emergence of new forms of organization. Applying digital analytics and IoT technologies is worth over $1 trillion of value for industrial companies. আপনারা কি IoT কেউ বলতে পারবেন? জানেন কেউ? Anyone? What is IoT? স্যার আইওটি ডিভাইস শুনেছি, আইওটি ডিভাইস শুনেছিলাম। আর কেউ আরেকজন বলতে চাচ্ছিলেন? আর কেউ? আপনি কি আইওটি ডিভাইসের কথা বললেন? জি স্যার, আইওটি ডিভাইস টার্মটা স্যার কমন, বাট কেমন ইন্টারনেট মানে কি করে বলেন তো আমাকে একটু। স্যার আইওটি মানে তো ইন্টারনেট অন থিংস, এখন এটা ডিভাইস কিভাবে কাজ করে আমি সেটা জানি। আমি যদি স্যার একটু এক্সাম্পল দিব স্যার, এক্সাম্পলটা বলেন। আমরা ইউজুয়ালি দেখা যায় আইওটি কোনো একটা টেকনোলজিক্যাল ডিভাইসের সাথে ইন্টারনেটের যে কানেকশনটা থাকে, ইন্টারনেটে সাপোজ আমরা যদি কোনো হাই কনফিগার্ড কোনো রেফ্রিজারেটর কিনি, সেখানে দেখা যায় আমি কোনো একটা অ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা টেম্পারেচারের মধ্যে কত, আমার কি গুডস মানে আমার কোল্ড ড্রিঙ্কস বা কি কি প্রোডাক্ট আছে আমার ফ্রিজের ভিতরে, সেখানে একটা আপডেট পেতে পারি। মানে ইন্টারনেটের একটা কম্বিনেশন করে আমার যে ইলেকট্রিক্যাল ডিভাইসেস গুলো আছে সেটাকে কন্ট্রোল করা, মানে কম্বিনেশন করা কাইন্ড অফ। আচ্ছা, আমরা আরেকটু আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে আপনি আরেকটু বেশি ডেপথে চলে গিয়েছেন। আমার আসলে টেকনোলজির উপরে এত বেশি ডেপথ নলেজ নেই। হ্যাঁ, এটা আমি সিম্পলি আইওটি এটা দিয়ে কি আমি সেটা জানতে চাচ্ছিলাম, তো আমি সেখানেই আসি। হ্যাঁ, আইওটি টেকনোলজি মিন্স এটা আইওটি তে হচ্ছে ইন্টারনেট অফ থিংস, বুঝতে পেরেছেন? ইন্টারনেট অফ থিংসটা কাজ করে হচ্ছে যে আপনি কি চিন্তা করলেন তার উপরে কাজ করে। কি চিন্তা বলতে আপনি দেখবেন যে একটা কোনো কিছু একটা ব্রাউজ করেছেন, হ্যাঁ, সেটা ইউটিউবে হোক, গুগলে হোক বা অন্য কোনো ইয়েতে কি বলে প্ল্যাটফর্মে, হ্যাঁ, অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, আপনি যখন যেটা সার্চ করবেন দেখবেন যে ওর নোটিফিকেশনই আপনি সময় পাচ্ছেন বা রিলেটেড নোটিফিকেশন পাচ্ছেন। এই টেকনোলজিটা ইউজ করে এই কাজটাই করে যে আপনি যেটা চিন্তা করে কাজ করলেন বা সার্চ করলেন ওই চিন্তাটাকে ও বুঝে ফেলে এবং আপনাকে ওই নোটিফিকেশনটাই পাঠায় সে। বুঝতে পেরেছেন? এখন দেখবেন যে আপনারা কিন্তু এটা হরহামেশা হচ্ছে। আপনি শুধু কোনটা আপনি ফেসবুকে তো যে ভিডিওর একটা ইয়ে আছে না, ফেসবুকে তো কয়েকটা ইয়ে আছে যে একটা নোটিফিকেশন, তারপরে আর কি
একটা মার্কেট প্লেস, একটাতে তো আপনি তারপর মার্কেটপ্লেস, ফেসবুক একটা ভিডিও দেখা যায় শুধু, আচ্ছা না এরকম? আপনি যে ভিডিওটা বেশি দেখবেন ওইটাই দেখবেন, ওই ধরনের ভিডিও আপনাকে আবার নক করছে বা আপনার ওইখানে এসে বারবার আসছে। এই যে কাজটা হয় এটাই হচ্ছে আইওটি। আইওটি মানে জাস্ট আপনি কি চিন্তা করছেন, ইন্টারনেট সেটা বুঝে আপনাকে সেই নোটিফিকেশন, সেই তথ্যগুলো আপনাকে প্রোভাইড করতে থাকে সবসময়। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার আমি যে আইওটি ডিভাইস বলেছিলাম স্যার, এটা অ্যাকচুয়ালি ওই স্মার্ট হোম যেগুলোকে আমরা বলি। হ্যাঁ, না এটা থাকতে পারে। আমি আপনাদের মানে দুজন যে যারা অ্যানসার করেছেন, আমি আসলে কারোটাই যে হয়নি বা এটা নাই এরকম কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি আসলে এই বিষয়ে এক্সপার্ট না। কিন্তু আমি আইওটি বলতে যেটা বুঝি আমি সেটা আপনাদেরকে শেয়ার করলাম, এবং এটাই আমি এখানে যে আইওটি লিখছি এটা আসলে সেই জিনিস যে ইন্টারনেট অফ থিংস। এই যে আমি দেখেন কি পড়ছি, ইমার্জেন্স অফ নিউ ফর্মস অফ অর্গানাইজেশন। আপনি সহজেই দেখবেন, আপনি যে টাইপের প্রোডাক্ট চান, আপনি মনে করেন এখন একটা মার্কেট প্লেসে ঢুকলেন, আমাদের দেশে কি হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস দারাজে ঢুকে আপনি এখন একটা এসির সার্চ করলেন, একটা মডেল লিখে বা আমার কন্টিনিউ আসছে নতুন কিছু এরকম। হ্যাঁ, আর যদি ওখানে একটা লাইক দিয়ে রাখেন তাহলে তো আর কথাই নেই। বুঝতে পেরেছেন? অ্যাপ্লাইং ডিজিটাল অ্যানালিটিক্স এন্ড আইওটি। অ্যানালিটিক্সও ওইটাও অনেকটা অ্যানালাইসিস করে আপনাকে এরপরে দেখবেন যে আমি তো ঢাকাতে যখন ছিলাম, ঢাকাতে আপনি যখন গুলশানে আছেন তখন দেখবেন যে ওই এলাকার কোন একটা বিটিএস টাওয়ার হয়তো ইউজ করা, যে এই বিটিএস টাওয়ারের আন্ডারে যারা যারা আছে তারাই এসএমএস-টা পাবে। এভাবে কিন্তু এসএমএস-টা দেওয়া হয়। ওইখানে গেলে আপনি পাবেন, আপনি হয়তো বাসায় চলে আসছেন তখন আর এসএমএস পাবেন না। বুঝতে পেরেছেন? মানে বাসা যদি আপনার গুলশানের বাইরে হয়। তো এই যে এই ব্যাপারগুলো, এইগুলো কিন্তু ইন্টারনেট এখন অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে, এবং তারা এই বিষয়গুলো কিন্তু ইউজ করে, এবং ইউজ করে এই অ্যানালাইটিক্স তারপরে আইওটি এগুলো ইউজ করে তারা কিন্তু এগুলো আপনার মার্কেটে মানে মার্কেটিংটা তারা এভাবেই করছে, এবং আপনাকে বুঝে ফেলছে যে আপনি কি চান। হ্যাঁ, আপনার মেন্টালিটি, আপনার থিঙ্কিং, এটা নিয়ে এরা কাজ করছে, এবং সাথে সাথে আপনারা এই নোটিফিকেশন গুলো পাচ্ছেন। সেজন্য বলছে যে আইওটি টেকনোলজিস ইজ ওর্থ ওভার $1 trillion of value for industrial companies. To capture that value, transformations is holistically, not in the piecemeal manner that we often see. Information technology enabled transformation. Two significant changes include an increase in teleworking, the emergence of virtual organizations and virtual teams. Teleworking মানে হচ্ছে যে আপনি যে কাজটা আসলে ক্যারি করতে পারেন, হ্যাঁ, টেলিকমিউনিকেশন ইউজ করতে পারেন এক কথায়। ইনফরমেশন টেকনোলজির এনাবল ট্রান্সফরমেশন, এখানে টু সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে। টেলিওয়ার্কিং, ইনক্রিজ ইন টেলিওয়ার্কিং যে কি পরিমাণ বাড়ছে এটা আমাদের যে করোনা প্যান্ডেমিক বুঝিয়ে দিয়েছে, তাই না? এখন রাত 8টা-10টা পর্যন্ত মিটিং হয়, আবার দেখা যাবে যে যেমন গতকালকেও যেটা হলো, আমার এমডি ঠিক 4টার সময় মেইল করেছেন যে সে 4:30 আমাদের সবার সাথে, বুঝছেন? তো এরকম এটা আসলে এখন এই যে এটাকে যদি আপনি কমিউনিকেশন বলেন তাও বলতে পারেন, আবার এটাকে যদি টেলিওয়ার্কিং বলেন এটাও বলতে পারেন।
এটা ইনক্রিজ আর কি, কত ইনক্রিজ হয়েছে সেটা বলছি। তারপরে দ্য ইমার্জেন্স অফ ভার্চুয়াল অর্গানাইজেশনস এন্ড ভার্চুয়াল টিমস। ভার্চুয়াল অর্গানাইজেশন বলতে যে ই-বিজনেস যেটা, এগুলো কি পরিমাণ বেড়েছে এবং তারা তারা শুধু বাড়েনি, তারা তো এখন মানুষের টাকা পয়সা যেভাবে নিয়েছে, তাদের ক্যাপিটাল হয়তো কয়েক কোটি টাকা, এখন কয়েকশো কোটি টাকা তারা দায়। এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোর মানে পজিটিভ নেগেটিভ বোথ সাইড আছে, সব মিলেই ভার্চুয়াল অর্গানাইজেশন গুলো তৈরি হয়েছে। এগুলো একটা ভালো নীতিমালা যদি হয় আমাদের দেশে, যে ই বিজনেস করতে গেলে এই নীতিমালাগুলো ফলো করতে হবে, তখন দেখবেন যে এগুলো অনেক কমে গিয়েছে এবং আপনারাও স্বস্তিতে সেখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন বা এগুলো ইউজ করতে পারবেন অ্যাকচুয়াল। এরপর ভার্চুয়াল টিমস টিমস হিসেবে কাজ করে সবাই সবার বাড়িতে, বাট তারা একটা টিম ওয়ার্ক করছে, হয়তো এই পার্টটা একজন দেখছে, এই পার্টটা একজন দেখছে, এইভাবে কিন্তু ভার্চুয়াল টিম গুলো হয়। আর কি আছে, টেকনোলজি ইজ জাস্ট ওয়ান অফ এ ওয়াইডার গ্রুপ অফ ফ্যাক্টরস which will act as extreme triggers for change. These factors can be categorized using the PASTEL framework. এই যে PSTEL প্যাস্টেল ফ্রেমওয়ার্ক, এটা আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমরা পরে আবার আলোচনায়ও আছে। হ্যাঁ, প্যাস্টেল অ্যানালাইসিস, এটা আপনাদের বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, এখানে একটু শর্টলি আমরা আলোচনা করে যাবো, কিন্তু এটা নিয়ে ডিটেলস আলোচনাও আছে, ইন ফিউচারে আমরা অন্যান্য ক্লাসে এটা কভার করব। এখানে এটা মাথায় রেখেন আপনারা, PSTEL এই প্যাস্টেল থেকে আসছে পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, ইকোলজিক্যাল অর এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগ্যাল, এই বিষয়গুলো কিন্তু আসছে, এই ফ্যাক্টর গুলো কাজ করে। এরপর আমরা যেটা আসছিল শুরুতে যেটা বললাম, টেলিওয়ার্কিং। হ্যাঁ, telework means the use of information technology and telecommunications to replace work related travel. দেখেন, আপনি একটা মেইল করলে যে ইনফরমেশনটা পৌঁছাই দিতে পারতেছেন এখন, আগে সেটা নিয়ে হয়তো কুরিয়ারের মাধ্যমে বা কাউকে ফিজিক্যালি যেতে হতো, তাই না? তো এটা কিন্তু এখন মানে কমে গিয়েছে বলতে এটা নাই এখন। এখন এটা খুব সহজে একটা ইমেইলের মাধ্যমে আপনি এই ধরনের কমিউনিকেশন কিন্তু করে ফেলতে পারছেন। টেলিওয়ার্কিং allows employees work at home or at a local telework center 1 or more days per week using telecommunication tools such as phone, fax, modem, internet teleconferencing, email, or to perform work duties from a remote location. দেখেন, ওই যে হোমওয়ার্কের কথা বলছিলাম, যেটা করোনার ভিতরে হোমওয়ার্ক করতে হয়েছে, যে আগে এবার একটু কম, আমরা এবার একটু কম করেছি, কারণ আমাদের ব্যাংক তো এবার বন্ধ হয়নি। গতবার আমাদের ব্যাংকটা বন্ধ হয়েছিল, 2 মাস 3 মাস মতো বন্ধ ছিল ফার্স্ট ওয়েভে। তখন কিন্তু আমাদের বাসায় থেকেই বাংলাদেশ ব্যাংকের, তারপরে ফাইন্যান্স মিনিস্ট্রির যে রিপোর্ট এগুলো কিন্তু বাসায় বসেই করতে হয়েছে। তো এই জন্য আর এখন তো রেগুলার ওয়ার্কটাও বাসায় দিয়ে দেয়, যে আপনি বাসায় গিয়ে কাজ করেন। তো হোমওয়ার্কের একটা ভালো ব্যবস্থা আমাদের এই প্যান্ডামিকের কারণে এই সুযোগটা কাজে লাগানোর মতো হয়েছে। তো আমরা টেলিওয়ার্কিং নিশ্চয়ই বুঝছি, তাই না? এগুলো আসলে এত বেশি এখন কমন পড়ে গেছে যে এগুলো আপনারা সবসময় ইউজ টু। হ্যাঁ, যার কারণে অত বেশি আপনাদের কোশ্চেনও নাই, সাথে সাথে আপনারা আমার মনে হয় আপনাদের বুঝতেও অসুবিধা হচ্ছে না, কারণ প্রতি মুহূর্তে আপনারা এগুলো ফেস করছেন এখন, বা এগুলো আপনাদের সামনে আসছে, আপনার কাজ তো করতেই হচ্ছে সব সময়। তো এখানে আরেকটা জিনিস, এখানে কিছু সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব।
অ্যাডভান্টেজ অফ টেলিওয়ার্কিং, অ্যাডভান্টেজ কি কি আছে? ইনক্রিজ এমপ্লয়ি মোটিভেশন এন্ড প্রোডাক্টিভিটি। দেখেন আপনি যখন একটা এমপ্লয়িকে তার বলবেন যে আপনি বাসায় গিয়ে এটা করেন বা আপনার এই ট্রাভেলটা করা লাগবে না, এটা এইভাবে করেন, খুব সহজে আপনি করতে পারবেন, তখন সে কিন্তু মোটিভেটেডও হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সে আরেকটা কাজেও কনসেন্ট্রেশন করতে পারবে, এবং তাতে কিন্তু আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটিটা বাড়বে। তারপরে ইনক্রিজ কমিটমেন্ট টু দ্য অর্গানাইজেশন। যখনই তাকে বলবেন যে আপনি বাসায় গিয়ে কাজ করেন, সবসময় যে স্যার বা বসের বা রিপোর্টিং বসের সামনে বসে কাজ করতে হবে বিষয়টা তা না, তখন সে তার কমিটমেন্টটা আপনি দেখতে পাবেন যে সে যে কাজটা আপনি দিয়েছিলেন এবং যত সময়ের ভিতরে দিয়েছিলেন সেই সময়ের ভিতরে সে এই কাজটা করছেন কিনা, এটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। এবং সে নিজেও যখন তাকে এই সুযোগ আপনি দেবেন তখন কিন্তু তার কমিটমেন্টটা সে দেখানোর চেষ্টা করবেন, সে তখন প্রতিষ্ঠানের প্রতি তার একটা কমিটমেন্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, প্রতিষ্ঠান আমাকে এই সুযোগ দিয়েছে, সুতরাং আমাকে তার জন্য ভালো ফিডব্যাক দিতে হবে। এরপরে অ্যাট্রাক্টিং ইন্ডিভিজুয়ালস বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ সাচ কন্ডিশনস। এই যে এই কথাগুলোই বললাম যে সবাইকে অ্যাট্রাক্ট করে যে এরকম একটা কন্ডিশন আছে কিনা। যেমন দেখেন এই যে আপনারা রবি বা জিপির অফিসে গিয়ে অফিসারের নির্দিষ্ট কোনো ডেস্ক নাই, জানেন এটা আপনারা? কেউ জানেন? না স্যার। অফিসারদের ডেস্ক নাই মানে এটা হচ্ছে এমন ভাবে করেছে যে ওপেন ডেস্ক, হ্যাঁ, একটা ল্যাপটপ নিয়ে সে গিয়ে ওখানে গিয়ে বসে পড়ে। তো ম্যাক্সিমাম ওপেন স্পেসটাই বেশি। হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু এটা আমাদের দেশে এখন প্র্যাকটিস শুরু করেছে, এবং কিছু লোকাল কোম্পানি হয়তো চাচ্ছে বা কিন্তু নিয়ে যে যার মতো গিয়ে কাজ শুরু করবে, মানে একটা ওপেন স্পেসে সবাই কাজ করতেছে এরকম। তো এটা এই যে টেকনোলজি ইউজ করার কারণে উনি কিন্তু ঘরে বসেও কাজ করতে পারে, মানে সেই সুযোগও আছে এখন। আস্তে আস্তে আরো শুরু হবে। আপনারা হয়তো পত্রিকাও দেখবেন যে গুগল, তারপরে আরো যে যারা বড় অর্গানাইজেশন, হ্যাঁ কমবে, হ্যাঁ, এবং আপনি যে রেসপন্সিবিলিটি দেওয়া হবে সেটা কিন্তু সে বাসায় বসেই করবে, মানে রেসপন্সিবিলিটিটা ফুলফিল করবে। এই সুবিধাগুলো কিন্তু বা ইনফরমেশন সিস্টেম টেকনোলজি এগুলো আসার কারণে। তারপরে রিডিউস অ্যাবসেন্টিজম এন্ড স্টাফ টার্নওভার, স্টাফের টার্নওভারও কমে যায় এবং অ্যাবসেন্টিজম যে আপনার এমপ্লয়ি এসে আপনার প্রতিষ্ঠানে যাবে, সেটা তো আপনার কাজটা হলে লোক অ্যাবসেন্ট থাকলে তো সমস্যা নেই, সে তো তার রিপোর্টটা ঠিকই আপনাকে দিয়ে দিচ্ছে, বা আপনাদের যে সিস্টেম আছে সিস্টেমে হয়তো সে এটি দিয়ে দিচ্ছে বাসা থেকে। এগুলো অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিপেন্ডিং স্টাফ এখন এক একজন তো এক এক মনের হয়, এক এক মানসিক, এদেরকে আপনি যদি ছেড়ে দেন, যেমন আমি যেমন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে জব করি, গভর্নমেন্ট ব্যাংক, এখানে অফিসে মানে যত কাজ কম করা যায়, হ্যাঁ, গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু তাই চায়। তাদের একটা টেন্ডেন্সি থাকে এরকম যে আমরা সরকারি চাকরি করি, এখানে অত
প্রেশার বা অত কাজ করার কি দরকার, ব্যাপারটা এরকম। আসলে তাদেরকে তো ওইভাবে মনিটরিং করতে এবং মনিটরিং করে তাদেরকে কোঅর্ডিনেট করে তাদের রেসপন্সিবিলিটি তাদের কাছ থেকে বুঝে নিতে হয়, তাদেরকে বুঝিয়ে দিতে হয়, এই কাজগুলো কিন্তু করতে হয়। তো টেলিওয়ার্কিং এ এই সুযোগটা একটু কম, যার জন্য বলছে যে ডিফিকাল্টিজ ইন কোঅর্ডিনেটিং স্টাফ। কারণ এক একজন এক এক জায়গায় ছড়াছিটে থাকে, এদেরকে সবাইকে কোঅর্ডিনেট করা একটু কঠিন হয়ে যায়। লস অফ কন্ট্রোল অফ স্টাফদের কন্ট্রোল করার এটাও একটা লস এখানে চলে আসে। ডাইলিউশন অফ অর্গানাইজেশনাল কালচারের ডিলিউটেড হয়। তারপরে লেস কমিটমেন্ট টু দ্য অর্গানাইজেশন। দেখেন ভাইস ভার্সা, কেউ হয়তো ভালো কমিটমেন্ট থাকে অর্গানাইজেশনের প্রতি, আবার কারো কমিটমেন্ট কমে যায় টেলিওয়ার্কিং এর কারণে। এরপরে এক্সট্রা লেবার কস্ট, দ্যাট ইজ প্রোভাইডিং এমপ্লয়িজ উইথ ইকুইপমেন্ট। কিছু লেবার কস্ট বাড়ে, আবার এটা কিন্তু ভাইস ভার্সা, এটা কমেও। বাড়ে কখন, যে আপনাকে একটা ইকুইপমেন্ট বা ডিভাইস দিতে হয়, সেটাতে একটু কস্ট হয়। হ্যাঁ, এগুলো টেলিওয়ার্কিং কিছু আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখার জন্য লেখা, বুঝছেন? সবকিছুরই একটু পজিটিভ নেগেটিভ বোথ আছে, সেভাবে আলোচনা করা। এরপরে কি ভার্চুয়াল অর্গানাইজেশন। ভার্চুয়াল অর্গানাইজেশন ইজ এ টেম্পোরারি অর পার্মানেন্ট collection of geographically dispersed individuals, groups, organizational units or inter-organizations that depend on electronic linking in order to complete the production process. আমরা তো ভার্চুয়াল অর্গানাইজেশন বুঝি যে আমাদের যে ই প্ল্যাটফর্ম যেগুলো সবগুলোকেই ভার্চুয়াল অর্গানাইজেশন বলা হয়, কিন্তু আরেকটু সুন্দর করে এরা যেটা সংজ্ঞাটা আপনারা একটু বইয়ের মতো করে যদি লিখতে পারেন তাহলে দেখবেন যে আরো ভালো। আর সবাই যেহেতু বুঝলেই হয়তো কিছু না কিছু লিখতে পারবেন যে হোয়াট ইজ ভার্চুয়াল অর্গানাইজেশন। সেখানে এই যে বলা হচ্ছে যে কি, যে পার্মানেন্ট কালেকশন অফ জিওগ্রাফিক্যালি ডিসপার্সড ইন্ডিভিজুয়ালস, গ্রুপস, মানে সবকিছুই ইলেকট্রনিক লিঙ্কিং এর মাধ্যমে, দ্যাট মিন্স ইন্টারনেটের মাধ্যমে হয়, সেটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল অর্গানাইজেশন। ক্লিয়ার না? এটা ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, ভার্চুয়াল টিম কি? ভার্চুয়াল অর্গানাইজেশনও যেমন ভার্চুয়াল টিমটাও সেভাবেই ফর্ম করা। যে এটার আবার আরো কিছু নাম আছে, অলসো নোন অ্যাজ এ জিওগ্রাফিক্যালি ডিসপার্সড টিম, distributed team or remote team. The virtual team usually refers to a group of individuals who work together from different geographic locations and rely on communication technologies such as email, fax, and video or voice conferencing services in order to collaborate. এখানে এটা তো আসলে অনেক আগের ভার্চুয়াল টিম কি সেটা বলা, এই জন্য এখানে হয়তো ভিডিও বা ভয়েস কনফারেন্সিং এর ব্যাপার বলা আছে। এখন হলো হয়তো এখানে লিখতো জুম, তাই না? আমরা যে প্ল্যাটফর্মে আপনাদেরকে ক্লাস দিচ্ছি, এইভাবে তো একটা টিমও কাজ করতে পারে, ভার্চুয়াল টিম, পারে না? হ্যাঁ, তো সেজন্য এখানেও কিছু যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলোর সাথেও আপনাদের আরো সমসাময়িক আরো প্রাসঙ্গিক যে উদাহরণগুলো মাথায় আসবে, সেগুলো এখানে আপনারা ভার্চুয়াল টিম মানে কাদেরকে কিভাবে কিভাবে হয় সেটা আপনারা আরো সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। ঠিক আছে? এরপরে কি আছে, রোল অফ ইনফরমেশন সিস্টেমস ইন ভার্চুয়াল টিমস। ভার্চুয়াল টিমস আর ইনফরমেশন সিস্টেম। দেখেন আপনি কিন্তু আমরা যেটা ইনফরমেশন সিস্টেমস নিয়ে আলোচনা করছিলাম, এখানে ভার্চুয়াল টিম তারা ভার্চুয়ালি টিম ফর্ম করা কিন্তু কাজ করে একটা প্ল্যাটফর্মে, তাহলেই না এখান থেকে ওই যে ডিজিটাল ট্রান্সফরমেশন যে ইন্টিগ্রেশন হয়েছে হওয়াতে কিন্তু আপনি রিপোর্টটা সুন্দর করে দেখতে পারবেন, নাহলে কিন্তু রিপোর্টটা দেখা সম্ভব না। এই জন্য যে ইনফরমেশন সিস্টেমসে কি ভূমিকা রাখে ভার্চুয়াল টিমস। হ্যাঁ, ভার্চুয়াল টিমের ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেমের ভূমিকাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ভার্চুয়াল টিমস আর গ্রুপস অফ পিপল with a shared goal who fulfill their roles with little or no time spent meeting face to face.
কি বলেছে যে ভার্চুয়াল টিমস আর গ্রুপস অফ পিপল উইথ এ শেয়ার্ড গোল। হ্যাঁ, একটা লক্ষ্য নিয়ে যে গ্রুপ অফ পিপল, little roles with little or no time spent meeting face to face. Face to face meeting হবে না, virtually meeting হবে। For an effective virtual team, role coordination is very important. Role coordination is defined as managing the interdependent tasks of virtual team members. এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কাকে দিয়ে কি করাবেন। এটা মেইনলি এটা যদি আইডেন্টিফাই করা থাকে তাহলে কাজ উঠিয়ে নিয়ে আসা বা কাজটা করানো তেমন ডিফিকাল্ট কিছু না। কিন্তু কাজটা আসলে যে কাকে দিয়ে কি করাবেন, কতটুকু করাবেন, তার জন্য প্রেশার হয়ে যাচ্ছে কিনা বা তাকে ওভারলোড দেওয়া হয়ে যাচ্ছে কিনা, সে কিভাবে করবে, তার সে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিটা দেওয়া যাচ্ছে কিনা ঠিক মতো। ভার্চুয়াল টিমের ক্ষেত্রে কিন্তু এগুলোই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো ফুলফিল করা গেলে ভার্চুয়াল টিমও এখন কাজ করানো কোনো ব্যাপার না। কারণ আপনি তো ঘরে বসে রিপোর্ট দেখবেন, আপনি সফটওয়্যার ওপেন করে আপনি দেখবেন যে এক্স বা ওয়াই বা জেড যাকে যে কাজটা দেওয়া ছিল সে কতটুকু কমপ্লিট করেছে। তো এই জন্যে এটা সবাইকে ভাগ মানে গিট কোঅর্ডিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আস্ক ওরিয়েন্টেড অর ফাংশনাল রোলস, কি কি রোলস আছে যে ফাংশনাল রোলস কি? Ask oriented function or functional roles are the ones which enable a team to achieve its project objectives, the reason why it was formed in first place. This is generally related to their expertise in a field such as a product design engineer, business analyst, project manager, etc. Social emotional roles are the ones which help the team to build trust, collaborate, and work effectively towards its common goal. These are generally taken up by members informally, owing to their preferences and personalities. For example, some members are able to motivate others, resolve conflicts, or help release tension. Individual roles are the ones that are related to the personal needs of a team member, such as desire for recognition or control. These are considered to have adverse effects on trust and collaboration. দেখুন সবকিছু কিন্তু আস্থা, বিশ্বাস এগুলোর উপরেই ডিপেন্ডেবল এই যে ভার্চুয়ালি কাজ। কারণ এটা আপনি কাউকে কেউ সামনে থাকছে না, সবাইকে সবার দূরে দূরে রেখেই কাজ করতে হচ্ছে। এবার চ্যালেঞ্জ কি কি ভার্চুয়াল কোলাবোরেশন? এক মিনিট, আসসালামু আলাইকুম ভাই। কি কি চ্যালেঞ্জ আছে? চ্যালেঞ্জেস গুলোই আমরা আর একটু আলোচনা করি। সেটা হচ্ছে ফর্মিং এ টিম। হ্যাঁ, এটা টিমকে ফর্ম করা, এটাই কিন্তু চ্যালেঞ্জ। আপনি টিমকে সুন্দরভাবে ফর্ম করবেন, কাকে দিবেন যে এক্সপার্টাইজ, একজন একটা প্রজেক্ট যখন উঠাতে যাবেন, মানে আমরা একটা ভার্চুয়াল ওয়ার্ক বা ভার্চুয়াল অর্গানাইজেশন বা ভার্চুয়াল গোল যাই বলি না কেন, যে কোনো একটা প্রজেক্ট হিসেবে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে এই প্রজেক্টটা ওঠানোর জন্য কি কি লাগবে এটা আপনাকে আগে ফর্ম, মানে কাদেরকে লাগবে, কোন টিম থেকে কয়জন থাকবে, এভাবে একটা ফর্মিং করা। হ্যাঁ, একটা টিম যেমন ইঞ্জিনিয়ার 2 জন লাগবে বা অ্যাকাউন্ট্যান্ট 1 জন লাগবে, মার্কেটিং এর 2 জন লাগবে, এরপরে আইটি বা টেকনিক্যাল সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের 1 জন লাগবে। এই যে সবাইকে নিয়ে একটা টিম করা, এই টিমটা ফর্মিং করা, এটা একটা বড় চ্যালেঞ্জ ফর ভার্চুয়াল টিম পারফর্ম বা ভার্চুয়াল কোলাবোরেশন। নলেজ শেয়ারিং,
সবাই সবার মতো যাকে যে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই দায়িত্বটা পালন করছে। এখন এখানে নলেজ শেয়ারিং এর সুযোগটা একটু কম থাকে, কারণ সবাই তো আলাদা আলাদা জায়গায় বসে আলাদা আলাদা ভাবে কাজটা পারফর্ম করে। প্রসেসেস এন্ড গোল, প্রসেসেস এন্ড গোল এটাও একটা বড় চ্যালেঞ্জ, যে এটা কোন প্রসেসে হচ্ছে বা গোলটা কি, সব সময় সবাইকে নক করা যে আমাদের সবার কিন্তু এই উদ্দেশ্য, হয়তো আরেকজন একটু অন্যদিকে তার গোলটা ছিটকে যেতে পারে। এই জিনিসগুলো একটু চ্যালেঞ্জ হয়ে যায়, তো এগুলো যাতে স্ট্রিক্টলি থাকে না, কারণ হচ্ছে যে সামনাসামনি যদি থাকে তাহলে হয়তো ওগুলো তার সবাইকে দেখলে বা প্রতিষ্ঠানের লক্ষ্য গোল প্রসেস কিভাবে কাজ করে সবকিছু তার যতটা ফিলিংস হবে বা যতটা সামনাসামনিতে যেভাবে সে ফিল করবে রিয়ালাইজ করবে ভার্চুয়ালি একটু কমে যায় আর কি। সেজন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে বলা হচ্ছে। তারপরে লিডারশিপ চ্যালেঞ্জ, এখন টিম মেম্বার একজনকে লিডার হিসেবে দেয়া হলো। একটা টিমে যখন কাজ করে, টিমে তো অনেক ডিপার্টমেন্টের লোক একসাথে কাজ করে, তখন এখানে লিডারশিপ রোলটা যে প্লে করে বা যে টিম মেম্বার বা প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করে তাকে সিলেক্ট করা বা তাকে মেনে নেওয়া, তার সঙ্গে সবাই কাজ করতে বিভিন্ন ডিপার্টমেন্টের হওয়ার কারণে তার সঙ্গে সবাই কাজ করতে আগ্রহ প্রকাশ করবে কিনা, এই জন্য লিডারশিপটাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এখানে। কালচারাল ডিফারেন্স, এটা আমরা হয়তো একটা অর্গানাইজেশনের একটা অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করছিলাম। এখন যদি আপনি এটাকে ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবাল কোনো ভার্চুয়াল টিম হিসেবে ক্রিয়েট করেন, তখন দেখবেন যে কালচারাল ডিফারেন্সটাও একটা বড় এফেক্ট করছে। কারণ তখন ইন্ডিয়ান একজন থাকবে, শ্রীলঙ্কার একজন থাকবে, তারপরে ইউরোপিয়ান একজন থাকবে, আমেরিকান থাকবে, সবাই মিলে একটা কাজ করা, এটা তখন কালচারাল ডিফারেন্সটাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে এখানে ভূমিকা রাখবে। হ্যাঁ, benefits of virtual teams এর কি কি বেনিফিট আছে? from the ideal project team, হ্যাঁ এটা আইডিয়াল প্রজেক্ট টিম যদি ফর্ম করতে পারে তো সেটাকে তাহলে একটু বড় বেনিফিট সেখান থেকে পাওয়া যায়, কারণ সবাই মিলে যেটা কাজ করে, যে নেগেটিভ জিনিসগুলো বললাম সেটাই আবার পজিটিভলি কাজ করে, যে সব ডিপার্টমেন্টের পার্টিসিপেশন যখন থাকে তখন সেটা খুব সাকসেসফুলি সেই কাজটা উঠে আসে। তারপরে অ্যাড স্পেশালাইজড এক্সপার্টাইজ টু এ প্রজেক্ট, স্পেশালাইজড এক্সপার্টাইজ বা তৈরি হয়, সেভ মানি, সবাই মিলে যখন একটা কাজ করে এবং ভার্চুয়ালি কাজ করে তখন কিছু মানি সেভ করা সম্ভব হয়। ইমপ্রুভ স্টেক হোল্ডার বাই ইন, স্টেক হোল্ডারদেরও ইমপ্রুভ হয় এবং তাদের শেয়ার। এরপরে ইনক্রিজ এমপ্লয়ি মোরাল, যখন যাদেরকে ভার্চুয়াল টিমে ইনক্লুড করা হয় তখন তাদের কিন্তু মোরালি তারা ইনক্রিজ করে। আর স্টাফ এ প্রজেক্ট 24/7, আপনি 24/7 তাদেরকে ইনভলভ করে রাখতে পারেন, যে ভার্চুয়াল টিমে তারা 24/7 কাজ করবে। তো এগুলো ছিল আসলে আমাদের আজকের ক্লাসে মেইন প্রেজেন্টেশন আর কি। হ্যাঁ, আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনারা সবাই অনেক বেশি ইউজড এবং ভার্চুয়াল জগৎ নিয়েই আমরা আছি। আসলে গত 2 বছর আমরা ভার্চুয়ালি অনেক বেশি এঙ্গেজ ছিলাম এবং আমরা এটাতে অনেক বেশি আপডেটও হয়েছি, আমরা অনেক বেশি এখন এটার ইউজও করছি। হ্যাঁ, সবকিছু মিলে এটা আমরা মোট
কয়টা ক্লাস নেব? 4টা ক্লাস নেব ইনফরমেশন সিস্টেমের উপরে। হ্যাঁ, সেখানে আমাদের 2টা ক্লাস হয়ে গেল, আরো 2টা ক্লাস আছে। তো আজকের ক্লাসে মেইনলি আমাদের এই জিনিসগুলো ছিল। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এখানে স্টেক হোল্ডার বাই ইন বলতে স্যার কি বোঝানো হয়েছে? সরি, স্টেক হোল্ডার বাই ইন কি বললেন আপনি? আমি আসলে বুঝতে পারি না আপনার কথাটা, আবার একটু বলবেন প্লিজ। স্যার স্টেক হোল্ডার বাই ইন। আচ্ছা, ওইটা তো মানে স্টেক হোল্ডারদের ইমপ্রুভমেন্ট নিয়ে কথা হচ্ছিল আর কি। এই মানে বেনিফিট স্যার আমি স্যার জানতে বেনিফিট চাচ্ছি তো স্যার বাই ইন শব্দটা মানে কি? বাই ইন বলতে ভার্চুয়ালি যে সবসময় স্টেক হোল্ডারদের, আমরা তো কাজ করি কোথায়, যে আমাদের প্রতিষ্ঠানে একটা যে কোনো প্রতিষ্ঠানে আপনি যখন কাজ করবেন তার অনেক স্টেক হোল্ডার থাকে, যেমন কি বলে শেয়ার হোল্ডার, এমপ্লয়ি, কাস্টমার, ইন জেনারেল পিপুল। হ্যাঁ, সবাই কিন্তু আপনি বাই ইন বলতে এখানে আসলে বাই ইন বলতে যে কেনার কথা বোঝাচ্ছে না। হ্যাঁ, এখানে স্টেক হোল্ডারদের ইমপ্রুভমেন্টের, ভার্চুয়াল টিম যদি কাজ করে তাহলে এই যারা স্টেক হোল্ডার একটা প্রতিষ্ঠানের সবারই একটু ভালো ইমপ্রুভ হয়, সেটা বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? যেমন এই যে সেভ মানি, তেমন ওয়েলথটা, প্রতিষ্ঠানের ওয়েলথ বাড়ে, হয়তো শেয়ারের প্রাইস বাড়ে, সবকিছু মিলে একটা ইমপ্রুভ হয় স্টেক হোল্ডারদের। বুঝতে পেরেছেন এখন? জি স্যার। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।